এই সংক্ষিপ্তসারটি স্মার্টার ফাস্টার বেটার বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি উৎপাদনশীলতার গোপন রহস্য, প্রেরণার মনোবিজ্ঞান, দলে মানসিক নিরাপত্তার গুরুত্ব এবং তথ্যের আধিক্য সামলে কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায় সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আমরা যখন আমাদের জীবন এবং কাজের দিকে গভীরভাবে তাকাই, তখন একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। যারা বেশি উৎপাদনশীল তাদের মধ্যে একটি সাধারণ গুণ থাকে। তারা অনুভব করেন যে তাদের জীবন এবং তাদের সিদ্ধান্তগুলো তাদের নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অনুভূতিকে বলা যেতে পারে নিয়ন্ত্রণের অনুভূতি বা সেন্স অফ কন্ট্রোল। এটি কোনো বড় বা জটিল দর্শন নয়, বরং এটি একটি সাধারণ মানসিকতা যা ভেতর থেকে অনুপ্রেরণা জাগিয়ে তোলে। আমরা যখন অনুভব করি যে আমরা আমাদের নিজস্ব পছন্দগুলো বেছে নিচ্ছি, তখন কাজ করার ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে জেগে ওঠে এবং আমরা দীর্ঘ সময় ধরে কাজে লেগে থাকতে পারি। প্রায়শই আমরা মনে করি যে অনুপ্রেরণা বাইরে থেকে আসে। হয়তো আমরা কোনো বক্তৃতা শুনেছি, কোনো ভিডিও দেখেছি বা কেউ আমাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু সত্য হল, প্রকৃত অনুপ্রেরণা আসে ভেতর থেকে। স্বপ্রেরণা বা সেলফ মোটিভেশন তখনই জন্ম নেয় যখন আমাদের আত্মবিশ্বাস থাকে যে আমি যা করছি তা আমার নিজের পছন্দ। যখন আমরা বাধ্য হয়ে কিছু করি, তখন মন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন আমরা অনুভব করি যে আমরা সেই একই কাজটি নিজেরাই বেছে নিয়েছি, তখন সেই কাজের প্রতি আগ্রহ জাগে এবং শক্তি অটুট থাকে। নিয়ন্ত্রণের অনুভূতি মানে এই নয় যে আমাদের জীবনের সবকিছু আমাদের হাতে আছে। অনেক কিছু আছে যা আমরা পরিবর্তন করতে পারি না, যেমন অতীত, নির্দিষ্ট কিছু পরিস্থিতি বা অন্য মানুষের আচরণ। কিন্তু নিয়ন্ত্রণের প্রকৃত অর্থ হল আমরা আমাদের প্রতিক্রিয়া, আমাদের অগ্রাধিকার এবং আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিজেরাই বেছে নিতে পারি। এই অনুভূতি আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ধরুন, পারভেজ একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি তিনি ভাবেন যে আমাকে পড়াশোনা করতে হবে কারণ আমার ওপর চাপ আছে, তবে পড়াশোনা একটি বোঝা মনে হতে শুরু করবে। কিন্তু যদি তিনি নিজেকে মনে করিয়ে দেন যে আমি পড়াশোনা করছি কারণ আমি আমার ভবিষ্যতের লক্ষ্য অর্জন করতে চাই, তবে সেই একই পড়াশোনা অর্থবহ মনে হতে শুরু করে। এটি বাধ্যবাধকতা এবং পছন্দের পার্থক্য। পছন্দের অনুভূতি অনুপ্রেরণাকে টিকিয়ে রাখে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো এই নিয়ন্ত্রণের অনুভূতিকে শক্তিশালী করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা আমাদের বড় লক্ষ্যগুলো ভুলে যাই, তখন প্রতিদিনের কাজগুলো বিরক্তিকর এবং অর্থহীন মনে হতে শুরু করে। কিন্তু যখন আমরা বারবার নিজেকে মনে করিয়ে দিই যে কেন আমরা এইসব করছি, তখন ছোট কাজগুলো একটি বড় চিত্রের অংশ বলে মনে হয়। উদাহরণস্বরূপ, যখন একজন ম্যারাথন দৌড়বিদ দৌড়ায়, সে প্রতিটি পদক্ষেপে ব্যথার কথা ভাবে না, বরং ফিনিশ লাইনের কথা কল্পনা করে। সেই কল্পনা তাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো মনে রাখা কোনো জাদুকরী বিষয় নয়, বরং একটি অভ্যাস। আপনি আপনার লক্ষ্যগুলো লিখে রাখতে পারেন, আপনি সেগুলোকে আপনার ফোনের ওয়ালপেপার করতে পারেন বা দিনের বেলায় কয়েক মিনিটের জন্য নিজের সাথে কথা বলতে পারেন। যখন আপনি আপনার লক্ষ্যগুলোকে আপনার সচেতন মনে রাখেন, অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ধাক্কা দিতে শুরু করে। এই প্রক্রিয়াটি স্বপ্রেরণাকে স্বাভাবিক করে তোলে। নিয়ন্ত্রণের অনুভূতি বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হল নিজেকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া। কখনো কখনো আমরা মনে করি যে ছোট সিদ্ধান্তের কোনো মানে নেই, কিন্তু সত্য হল এই ছোট সিদ্ধান্তগুলো আমাদের বুঝতে দেয় যে আমাদের জীবন অটো পাইলটে চলছে না। উদাহরণস্বরূপ, হাসান ঠিক করলেন আজ কখন কাজ শুরু করবেন, কোথায় বসে পড়াশোনা করবেন বা কোন ক্রমে কাজগুলো শেষ করবেন। এই ছোট পছন্দগুলো আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে আমি নিয়ন্ত্রণে আছি। যখন একজন ব্যক্তি নিয়ন্ত্রণের অনুভব পায়, তখন অধ্যবসায় স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। অধ্যবসায় মানে কোনো কাজ মাঝপথে না ছেড়ে সেটি চালিয়ে যাওয়া। অনেক মানুষ স্মার্ট, তারা প্রতিভাবান, কিন্তু ধারাবাহিকতার অভাবে তারা পিছিয়ে পড়ে। ধারাবাহিকতা সেখানেই থাকে যেখানে একজন ব্যক্তি অনুভব করেন যে তিনি তার নিজের পথের চালক, যাত্রী নন। অনুপ্রেরণা এবং নিয়ন্ত্রণের সম্পর্ক খুব গভীর। যখন আমরা কোনো বস, সিস্টেম বা পরিস্থিতিকে আমাদের প্রতিটি সমস্যার কারণ হিসেবে বিবেচনা করি, তখন আমরা ক্ষমতাহীন বোধ করতে শুরু করি। ক্ষমতাহীনতা
অনুপ্রেরণাকে মেরে ফেলে। কিন্তু যখন আমরা ভাবি যে হয়তো সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমার প্রতিক্রিয়া আমার নিয়ন্ত্রণে আছে, তখন মন হালকা বোধ করে। এই মানসিকতা আমাদের পদক্ষেপ নেওয়ার প্রস্তুত করে। নিয়ন্ত্রণের অনুভূতি গড়ে তোলার জন্য নিজের সাথে কথা বলা বা সেলফ টক খুব গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন নিজের সাথে যা বলি তা আমাদের বাস্তবে পরিণত হয়। যদি নিজের সাথে বলা কথাগুলো নেতিবাচক হয়, যেমন আমি এটা করতে পারবো না, আমার সময় নেই বা সবকিছু আমার বিরুদ্ধে, তবে অনুপ্রেরণা ধীরে ধীরে মরে যায়। কিন্তু যদি সেলফ টক পজিটিভ এবং বাস্তবমুখী হয়, যেমন আমি ধাপে ধাপে এটা করতে পারবো, আমি আজ একটু ভালো করব, বা আমার সিদ্ধান্তের গুরুত্ব আছে, তবে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা উভয়ই বৃদ্ধি পায়। এটিও জরুরি যে আমরা আমাদের লক্ষ্যগুলোকে অন্যের প্রত্যাশা থেকে আলাদা করি। কখনো কখনো আমরা এমন লক্ষ্যের পেছনে ছুটি যা সমাজ, পরিবার বা বন্ধুরা ঠিক করে দিয়েছে। যখন লক্ষ্যটি আমাদের নিজস্ব হয় না, তখন নিয়ন্ত্রণের অনুভূতিও দুর্বল হয়ে পড়ে। তখন অনুপ্রেরণা দ্রুত ম্লান হয়ে যায়। তাই নিজেকে এই প্রশ্নটি করা খুব জরুরি যে আমি এটি নিজের জন্য করছি নাকি শুধু অন্যদের খুশি করার জন্য। এই স্পষ্টতা নিয়ন্ত্রণের গভীরতা দেয়। উৎপাদনশীলতা মানে শুধু বেশি কাজ করা নয়, বরং সঠিক দিকে কাজ করা। যখন দিক নির্দেশনা পরিষ্কার থাকে এবং সিদ্ধান্তটি আমাদের, তখন কাজটি অর্থবহ মনে হয়। অর্থবহ কাজ আমাদের ক্লান্ত করে না, বরং আমাদের শক্তি দেয়। এই কারণেই কিছু মানুষ খুব ব্যস্ত থাকা সত্ত্বেও অনুপ্রাণিত থাকেন এবং কিছু মানুষ অল্প কাজ করেও ক্লান্ত বোধ করেন। নিয়ন্ত্রণের অনুভূতি আমাদের ব্যর্থতা মোকাবেলা করতেও শেখায়। যখন ব্যর্থতা আসে এবং আমরা মনে করি যে সবকিছু ভাগ্য বা কপাল বা ভাগ্যের উপর নির্ভর করে, তখন আমরা অসহায় বোধ করি। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যার ফলে এই ফলাফল এসেছে, তখন আমরা শেখার মেজাজে চলে যাই। শেখার মানসিকতা অনুপ্রেরণাকে মরতে দেয় না, বরং এটিকে আরও শক্তিশালী করে। একটি ব্যবহারিক পদ্ধতি হল প্রতিদিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করা, আজ আমি নিজে কোন সিদ্ধান্তটি নিয়েছি। এই সিদ্ধান্তটি খুব ছোট হতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা বা একটু বাড়তি মনোযোগ দিয়ে কাজ করা। যখন আপনি এই ধরনের সিদ্ধান্তগুলো লক্ষ্য করতে শুরু করবেন, ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে যে আপনি সচেতনভাবে জীবনযাপন করছেন। নিয়ন্ত্রণের অনুভূতি মানে অনমনীয় হওয়াও নয়। এর মানে এই নয় যে আপনি সবকিছু পরিকল্পনা করেই চলবেন। নমনীয়তাও নিয়ন্ত্রণের একটি অংশ। যখন আপনি পরিস্থিতি অনুযায়ী আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হন এবং তবুও নিজেকেই দায়িত্বশীল মনে করেন, তখন নিয়ন্ত্রণ এবং পরিণমতা উভয়ই বিকশিত হয়। এই ভারসাম্য দীর্ঘ সময়ের জন্য উৎপাদনশীলতা বজায় রাখে। অনুপ্রেরণা কোনো স্থায়ী অবস্থা নয়, এটি কখনো বেশি থাকে, কখনো কম। কিন্তু নিয়ন্ত্রণের অনুভূতি হল বারবার অনুপ্রেরণা ফিরিয়ে আনার একটি হাতিয়ার। এমনকি যখন অনুপ্রেরণা কমে যায়, যদি আপনার মনে থাকে যে আমি বেছে নিতে পারি, তবে আপনি অবশ্যই অন্তত একটি ছোট পদক্ষেপ নেবেন। সেই একই ছোট পদক্ষেপ সামনে এগিয়ে যাওয়ার গতি তৈরি করে। পরিশেষে নিয়ন্ত্রণের অনুভূতি হল একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে বিকাশ করা যায়। এটি রাতারাতি আসে না, কিন্তু আপনি যখন আপনার লক্ষ্যগুলো মনে রাখবেন, সচেতনভাবে ছোট ছোট সিদ্ধান্ত নেবেন এবং নিজেকে দায়িত্বশীল মনে করবেন, তখন স্বপ্রেরণা আরও শক্তিশালী হয়ে উঠবে। উৎপাদনশীলতা তখন কোনো বাহ্যিক চাপের কারণে নয়, বরং ভেতরের ইচ্ছে থেকে আসে। যখন একজন ব্যক্তি বুঝতে পারেন যে তার জীবনের রিমোট কন্ট্রোল তার নিজের হাতে, তখন কাজ করা বোঝা মনে হয় না, বরং একটি যাত্রা মনে হতে শুরু করে। এবং এই যাত্রায় অনুপ্রেরণা, অধ্যাবসায় এবং উৎপাদনশীলতা স্বয়ংক্রিয়ভাবে সাথে চলতে শুরু করে। যখন আমরা একটি দলে কাজ করি, তখন শুধু দক্ষতা, প্রতিভা বা অভিজ্ঞতা সবকিছু ঠিক করে দেয় না। কখনো কখনো খুব স্মার্ট এবং প্রতিভাবান লোক থাকা সত্ত্বেও একটি দল ভালো পারফর্ম করতে পারে না। অন্যদিকে এমন কিছু দল আছে যেখানে গড় দক্ষতার লোকেরা অসাধারণ ফলাফল নিয়ে আসে। এই পার্থক্যের সবচেয়ে বড় কারণ হল মানসিক নিরাপত্তা বা সাইকোলজিক্যাল সেফটি। এটি এমন একটি পরিবেশ যেখানে দলের সদস্যরা ভয় ছাড়াই তাদের কথা বলতে পারে। তারা ধারণা শেয়ার করতে পারে, ভুল স্বীকার করতে পারে এবং উদ্বেগ সম্পর্কে খোলাখুলি কথা বলতে পারে। মানসিক নিরাপত্তা মানে এই নয় যে দলে সবসময় সবকিছু নিখুঁতভাবে চলে বা কোনো দ্বন্দ্ব নেই। এর মানে হল দ্বন্দ্ব থাকলেও ভয়ে মানুষ চুপ করে থাকে না। যখন কারো এই ভয় থাকে যে আমি ভুল কিছু বললে মানুষ আমাকে বিচার করবে বা আমার কথা শুনে হাসবে,
তখন মস্তিষ্ক তার পূর্ণ ক্ষমতায় কাজ করে না। সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং উদ্ভাবন ঠিক সেখানেই থেমে যায়। একটি নিরাপদ দলের পরিবেশে লোকেরা অনুভব করে যে তাদের সম্মান করা হচ্ছে, তাদের কথা শোনা হবে, তারা জুনিয়র বা সিনিয়র যাই হোক না কেন। যখন এই অনুভূতি তৈরি হয় তখন লোকেরা তাদের আসল চিন্তা এবং ধারণাগুলো সামনে নিয়ে আসে। কখনো কখনো সেরা ধারণাগুলো সেগুলোই হয় যা শুরুতে একটু অদ্ভুত বা ঝুঁকিপূর্ণ মনে হয়, কিন্তু ভয়ের পরিবেশ থাকলে এমন ধারণা কখনো বেরই হয় না। কার্যকরী দলগুলোর একটি সাধারণ বিষয় আছে: উচ্চ সামাজিক সংবেদনশীলতা। এর মানে হল দলের সদস্যরা একে অপরের আবেগ, বাচনে এবং শারীরিক ভাষা বোঝার চেষ্টা করে। যদি একজন সদস্য চুপ থাকে, অন্যরা লক্ষ্য করে যে হয়তো সে অস্বস্তিতে আছে বা কিছু বলতে চায়। এই সংবেদনশীলতা দলটিকে শুধু পেশাগতভাবে নয়, মানবিক স্তরেও সংযুক্ত করে। সামাজিক সংবেদনশীলতার একটি সহজ উদাহরণ হল যখন কেউ কথা বলছে, অন্যদের উচিত সত্যি শোনা, শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করা নয়। যখন শাহবাজ তার ভুল স্বীকার করেন, তখন তাকে আক্রমণ করা উচিত নয়, বরং বোঝা উচিত যে ভুল থেকে কী শিক্ষা নেওয়া যেতে পারে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে আরও খোলামেলা করে তোলে। মানসিক নিরাপত্তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল কথা বলার সমান সময় বা ইকুয়াল টকিং টাইম। এর মানে এই নয় যে সবাইকে ঠিক একই মিনিটের জন্য কথা বলতে হবে, বরং এর মানে হল সবার কথা বলার ন্যায্য সুযোগ পাওয়া উচিত। অনেক দলে এমন হয় যে মাত্র 2-3 জন মানুষ পুরো মিটিংয়ে আধিপত্য বিস্তার করে এবং বাকিরা চুপ থাকে। ধীরে ধীরে চুপ থাকা লোকেরা মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা মনে করতে শুরু করে যে তাদের কথার কোনো মূল্য নেই। যখন দলটি সচেতনভাবে খেয়াল রাখে যে প্রতিটি সদস্যের কথা শোনা হচ্ছে, তখন সম্পৃক্ততা বৃদ্ধি পায়। কিছু মানুষ স্বভাবতই অন্তর্মুখী, তারা কথা বলতে সময় নেয়। এমন মানুষদের স্থান দেওয়া খুব জরুরি। যখন তারা অনুভব করে যে কেউ তাদের বাধা দেবে না বা বিচার করবে না, তখন তারাও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে। ভুলের প্রতি দলের দৃষ্টিভঙ্গি মানসিক নিরাপত্তা তৈরি করে বা ভাঙে। ভুল হওয়ার পরপরই যদি দোষারোপের খেলা শুরু হয়, তবে ভবিষ্যতে ঝুঁকি নিতে মানুষ ভয় পেতে শুরু করে। তারা নিরাপদে খেলতে শুরু করে, যা প্রবৃদ্ধি থামিয়ে দেয়। কিন্তু যদি একটি ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়, তবে মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পায় না। পরীক্ষা নিরীক্ষাই হল উদ্ভাবনের মূল। মানসিকভাবে নিরাপদ একটি দলে মানুষ ভাবে না যে আমি ব্যর্থ হলে আমার ভাবমূর্তি নষ্ট হবে, বরং তারা ভাবে যে আমি যদি চেষ্টা না করি তবে দল কিভাবে এগিয়ে যাবে। এই মানসিকতা দলগুলোকে দীর্ঘমেয়াদী সাফল্য দেয়। বিশ্বাস এখানে ধীরে ধীরে তৈরি হয় এবং বিশ্বাস ছাড়া কোনো দল শক্তিশালী হতে পারে না। মানসিক নিরাপত্তা তৈরিতে নেতাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন নেতা খোলাখুলিভাবে নিজের ভুল স্বীকার করেন, প্রতিক্রিয়া বা ফিডব্যাক চান এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন দলের সদস্যরাও একই কাজ করতে শুরু করেন। নেতার আচরণ দলের জন্য একটি সংকেত যে এখানে কথা বলা নিরাপদ। নেতা যদি সারাক্ষণ নিখুঁত হওয়ার চেষ্টা করেন এবং কখনো স্বীকার না করেন যে তিনিও ভুল করতে পারেন, তবে দলে ভয়ের পরিবেশ তৈরি হয়। লোকেরা মনে করে যে নেতা নিজেই যদি ভুল স্বীকার না করেন, তবে আমরা কিভাবে করব। তাই ভালো নেতা দুর্বলতা বা ভালনারেবিলিটি দেখাতে ভয় পান না। এই দুর্বলতা কোনো দুর্বলতা নয়, বরং একটি শক্তি। মানসিক নিরাপত্তা শুধু মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রতিদিনের মিথস্ক্রিয়ায় দৃশ্যমান। যেমন চ্যাট মেসেজের ধরন, যেভাবে ফিডব্যাক দেওয়া হয়, কৌতুকের সংবেদনশীলতা এবং সময়সীমার প্রতি প্রতিক্রিয়া। যদি সময়সীমা মিস হয় এবং সঙ্গে সঙ্গে শক্ত শব্দ ব্যবহার করা হয়, তবে লোকেরা আত্মরক্ষণমূলক হয়ে ওঠে। কিন্তু যদি শান্তভাবে কারণ জিজ্ঞাসা করা হয়, তবে কথোপকথন গঠনমূলক থাকে। দলের সদস্যদের মধ্যে শ্রদ্ধা থাকা খুব জরুরি। শ্রদ্ধা মানে একমত হওয়া নয়। মতভেদ থাকতে পারে, শক্তিশালী মতামতও থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থাকা উচিত নয়। যখন লোকেরা জানে যে মতভেদ থাকলেও তাদের সম্মান অটুট থাকবে, তখন তারা সততার সাথে কথা বলে। মানসিক নিরাপত্তা সরাসরি পারফরম্যান্সকে প্রভাবিত করে। যখন মানুষ ভয় ছাড়া কথা বলে, তখন সমস্যাগুলো দ্রুত সামনে আসে। বড় হওয়ার আগেই ছোট সমস্যা সমাধান হয়ে যায়। এতে চাপ কমে এবং উৎপাদনশীলতা বাড়ে। লোকেরা কাজকে বোঝা হিসেবে নয়, বরং যৌথ দায়িত্ব হিসেবে দেখে। কথা বলার সমান সুযোগের একটি সুবিধা হল দলের লুকানো ট্যালেন্ট সামনে আসা। কখনো কখনো চুপচাপ থাকা লোকেরা গভীর চিন্তাশীল হন। তাদের মূল্যবান অন্তর্দৃষ্টি থাকে, কিন্তু তারা কথা বলার সুযোগ পান না। পরিবেশ নিরাপদ হলে এমন মানুষেরা জ্বলে ওঠেন এবং দলকে নতুন দিক নির্দেশনা দেন। মানসিক নিরাপত্তা মানে এই নয় যে ফিডব্যাক দেওয়া হবে না। ফিডব্যাক অবশ্যই দেওয়া হবে, কিন্তু সম্মান এবং স্পষ্টতার সাথে।
কঠোর সৃষ্টি সনসনা মানুষকে গুটিয়ে ফেলে, যেখানে গঠনমূলক প্রতিক্রিয়া তাদের উন্নতি করতে সাহায্য করে। এখানে কথার ধরন খুব গুরুত্বপূর্ণ। যখন দলের সদস্যরা অনুভব করে যে তাদের মানসিক নিরাপত্তার যত্ন নেওয়া হচ্ছে, তখন আনুগত্য বাড়ে। মানুষ শুধু বেতনের জন্য নয়, বরং আপন হওয়ার অনুভূতির জন্যও কাজ করে। আপনত্ব বা বিলঙ্গিংনেস স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা বাড়ায় এবং দলকে দীর্ঘ সময়ের জন্য একসাথে রাখে। একটি মানসিকভাবে নিরাপদ দলে মানুষ প্রশ্ন করতে ভয় পায় না। তারা ভাবে না যে আমি যদি একটি মৌলিক প্রশ্ন করি তবে লোকেরা আমাকে বোকা ভাববে। প্রশ্ন করা শেখার অংশ। যখন প্রশ্নকে স্বাগত জানানো হয়, তখন জ্ঞান ভাগাভাগি বাড়ে এবং সামগ্রিক দক্ষতা উন্নত হয়। সময়ের সাথে সাথে মানসিক নিরাপত্তা একটি সংস্কৃতিতে পরিণত হয়। এটি রাতারাতি গঠিত হয় না, বরং ধারাবাহিক আচরণের মাধ্যমে বিকশিত হয়। প্রতিটি সম্মানজনক কথোপকথন, প্রতিটি খোলা আলোচনা এবং প্রতিটি সহায়ক প্রতিক্রিয়া এই সংস্কৃতিকে শক্তিশালী করে। পরিশেষে মানসিক নিরাপত্তার মূল কথাটি খুব সহজ। মানুষ মানুষই, যন্ত্র নয়। তাদের আবেগ, ভয় এবং চিন্তা আছে। যখন দল এই মানবিক দিকগুলো গ্রহণ করে এবং সম্মান দেয়, তখন পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয়। এমন দলগুলো শুধু লক্ষ্য অর্জন করে না, বরং একসাথে বেড়ে ওঠে, এবং এই বৃদ্ধিই হল দীর্ঘমেয়াদী সাফল্যের আসল পরিচয়। আজকের সময়ে মনোযোগ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব জায়গায় নোটিফিকেশন, মেসেজ, রিলস, ছোট ভিডিও এবং তথ্যের শেষ নেই। আমাদের মন বারবার এখানে সেখানে ছুটে যায়। এমন পরিস্থিতিতে শুধু আমাকে ফোকাস করতে হবে বলাটাই যথেষ্ট নয়। মনের ভেতরে পরিষ্কার কাঠামো থাকলে ফোকাস টিকে থাকে। এই কাঠামোকে মেন্টাল মডেল বা মানসিক মডেল বলা যেতে পারে। মেন্টাল মডেল মানে মনের ভেতরে তৈরি একটি ছবি, একটি মানচিত্র, যা বলে যে এখন কি ঘটছে, পরে কি হবে এবং আমাকে কোন দিকে যেতে হবে। আমাদের যখন মেন্টাল মডেল থাকে না, তখন মন বিভ্রান্ত থাকে। আমরা একটি কাজ শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই একটি বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন চলে আসে, কারণ মন জানে না পরবর্তী পদক্ষেপটি কী। কিন্তু যখন আমরা সচেতনভাবে কল্পনা করতে শুরু করি এর পরে কি হবে, তখন মন সতর্ক এবং নিযুক্ত থাকে। এই এঙ্গেজমেন্ট বা নিযুক্তি হল ফোকাসের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ধরুন আপনি একটি বই পড়ছেন। আপনি যদি শুধু শব্দগুলো পড়তে থাকেন, তবে কিছুক্ষণ পরেই মন এদিক ওদিক ঘুরতে শুরু করে। কিন্তু প্রতিটি অনুচ্ছেদের সাথে আপনি যদি কল্পনা করেন লেখক পরবর্তীতে কি বলতে পারেন, তবে মন সক্রিয় থাকে। আপনি শুধু পাঠক থাকেন না, বরং অংশগ্রহণকারী হয়ে ওঠেন। এটি মেন্টাল মডেলের কাজ, আপনাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করা। মেন্টাল মডেল তৈরির প্রথম ধাপ হল কল্পনা। আপনি যা করছেন তার একটি ছবি আপনার মনে তৈরি করতে নিজেকে বাধ্য করা। আপনি যদি কোনো কাজ করেন, তবে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি দেখছি? আগামী 5 মিনিটে কি হতে যাচ্ছে? যখন আপনি এই প্রশ্নটি করেন, মন বিভ্রান্তিগুলোকে পটভূমিতে রেখে মূল কাজে ফিরে আসে। দ্বিতীয় ধাপ হল বর্ণনা। মনে মনে যা ঘটছে তা শব্দে বর্ণনা করা। এই বর্ণনাটি জোরে বলার দরকার নেই, তবে অভ্যন্তরীণ হতে পারে। উদাহরণস্বরূপ, এখন আমি এই অনুচ্ছেদটি পড়ছি। এর মূল ধারণাটি হল এটি। এর পরে একটি উদাহরণ আসবে। এই সাধারণ বিবরণ মনকে একটি নোঙর বা অ্যাঙ্কার দেয়। নোঙর মানে এমন একটি বিন্দু যেখানে মন বারবার এদিক ওদিক না গিয়ে যুক্ত থাকে। আমরা যখন আমাদের মনে জিনিসগুলো বর্ণনা করি, তখন সচেতনতা বাড়ে। সচেতনতা স্বাভাবিকভাবেই ফোকাস বাড়ায়। সচেতনতা ছাড়া ফোকাস সম্ভব নয়। কখনো কখনো আমরা শারীরিকভাবে কোনো কাজে থাকি, কিন্তু মানসিকভাবে অন্য কোথাও। মেন্টাল মডেল এই শূন্যতা পূরণ করে। তৃতীয় ধাপ হল পূর্বানুমান বা অ্যান্টিসিপেশন, অর্থাৎ পরবর্তীতে কি হতে যাচ্ছে তা অনুমান করা। আপনি যখন ফলাফলের প্রত্যাশা করেন, তখন মন প্রস্তুতির মোডে চলে আসে। ঠিক যেমন একজন দাবা খেলোয়াড় আগে থেকেই পরবর্তী চালের কথা ভাবেন। তিনি শুধু বর্তমান চালটি দেখেন না, বরং ভবিষ্যতের সম্ভাবনাগুলো কল্পনা করেন। এই কারণেই তিনি ফোকাসড থাকেন। তার মন এলোমেলো বিষয়ে ঘুরে বেড়ায় না। পূর্বানুমান বা অ্যান্টিসিপেশন বিভ্রান্তি ফিল্টার করতে অনেক সাহায্য করে। যখন আপনি জানেন যে এখন আমাকে এই ধাপটি শেষ করতে হবে, তারপরে এটি ঘটবে, তখন কোনো নোটিফিকেশন আসলেও মন স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় যে এটি এখন গুরুত্বপূর্ণ নয়। এই সিদ্ধান্তটি সচেতন প্রচেষ্টা থেকে নয়, বরং মানসিক স্বচ্ছতা থেকে আসে। মেন্টাল মডেল ফোকাসকে শক্তিশালী করে, কারণ তারা অনিশ্চিততা কমায়। মন অনিশ্চিততাকে ভয় পায়। যখন সে জানে না পরে কি হবে, তখন সে নিরাপত্তার জন্য বিভ্রান্তির দিকে ছুটে যায়।
কিন্তু যখন ভবিষ্যতের একটি মোটামুটি মানচিত্র তৈরি হয় তখন মন শিথিল থাকে এবং বর্তমান কাজে লেগে থাকতে সক্ষম হয়। এই অভ্যেসটি শুধু কাজ বা পড়াশোনার জন্য নয়, দৈনন্দিন জীবনেও কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোথাও ভ্রমণে যান এবং আপনি রাস্তাটি জানেন, তবে আপনি স্বাচ্ছন্দ্যে হাঁটেন। কিন্তু পথ অস্পষ্ট হলে বারবার এদিক ওদিক তাকান, জিজ্ঞাসা করেন এবং বিভ্রান্ত থাকেন। মেন্টাল মডেল মনের জন্য সেই একই রোড ম্যাপ তৈরি করে। ফোকাস বজায় রাখার জন্য মেন্টাল মডেলটি খুব বিস্তারিত হওয়ার দরকার নেই, সহজ এবং স্পষ্ট হওয়াই যথেষ্ট। যেমন প্রথমে এই কাজ, তারপর এই কাজ এবং শেষে এই ফলাফল। মন যখন ক্রমটি বুঝতে পারে তখন সে ক্রমটি অনুসরণ করতে শুরু করে। ক্রম ফোকাসকে শৃঙ্খলা দেয়। একটি মজার বিষয় হল, মেন্টাল মডেল শক্তিও বাঁচায়। আমাদের যখন বারবার সিদ্ধান্ত নিতে হয় এখন কি করব, তখন ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তের ক্লান্তি তৈরি হয়। কিন্তু একটি মেন্টাল মডেল আগে থেকেই সিদ্ধান্ত নেয় যে পরবর্তী পদক্ষেপটি কি হবে। এতে বৃষ্টির শক্তি নষ্ট হয় না এবং দীর্ঘ সময় ফোকাস থাকে। অনেকে ফোকাস না করার জন্য অনুপ্রেরণার অভাবকে দায়ী করেন, কিন্তু কখনো কখনো অনুপ্রেরণা নয়, কাঠামোর অভাব থাকে। মেন্টাল মডেল সেই কাঠামো তৈরি করে। কাঠামো থাকলে অনুপ্রেরণা স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করে। আপনি যদি পড়াশোনা করেন তবে মানসিক মডেলটি হতে পারে, এই অধ্যায়টির লক্ষ্য কি, এতে কোন ধারণাগুলো আসবে এবং শেষে আমার কি বোঝা উচিত। এই স্পষ্টতা আপনাকে প্রতিটি পৃষ্ঠায় ফোকাস রাখে। আপনি যদি কাজ করছেন তবে মানসিক মডেলটি হতে পারে, এই প্রকল্পের চূড়ান্ত ফলাফল কি এবং আমি আজ কোন অংশটি শেষ করতে যাচ্ছি। মেন্টাল মডেল অভ্যেসের সাথে শক্তিশালী হয়। শুরুতে মন ভুলে যাবে, বিভ্রান্ত হবে, কিন্তু যখন আপনি বারবার কল্পনা করবেন, বর্ণনা করবেন এবং অনুমান করবেন, তখন এটি অভ্যেসে পরিণত হবে। তখন ফোকাস আর কোনো প্রচেষ্টা থাকবে না, বরং একটি স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। বিভ্রান্তি পুরোপুরি শেষ হবে না, পার্থক্য শুধু এই হবে যে তারা নিয়ন্ত্রণে থাকবে। একটি মেন্টাল মডেল ফিল্টারের মতো কাজ করে। যা আপনার বর্তমান মডেলের সাথে মেলে না তা স্বয়ংক্রিয়ভাবে উপেক্ষা করা হয়। এ কারণেই ফোকাসড লোকেরা বিভ্রান্তির মধ্যেও শান্ত থাকেন। আরেকটি সুবিধা হল, মেন্টাল মডেল আত্মবিশ্বাস বাড়ায়। আপনি যখন জানেন আপনি কি করছেন এবং কেন করছেন, তখন অনিশ্চিততা কমে যায়। আত্মবিশ্বাস ফোকাসকে আরও গভীর করে। সন্দেহ ফোকাস ভেঙে দেয়, স্পষ্টতা ফোকাস সংযুক্ত করে। আজকের দ্রুত জীবনে ফোকাস কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। মেন্টাল মডেল আমাদের এই শক্তি দেয় যে আমরা আমাদের মনকে সচেতনভাবে প্রশিক্ষণ দিতে পারি। আপনি যখন আপনার মনকে দিক নির্দেশনা দিতে শিখবেন, তখন বিভ্রান্তি দিক পরিবর্তন করতে পারবে না। পরিশেষে মেন্টাল মডেল হল ফোকাসের গোপন অস্ত্র। এগুলো আপনাকে বর্তমান মুহূর্তের মধ্যে রাখে, ভবিষ্যতের অনুমান করতে শেখায় এবং বিভ্রান্তি ফিল্টার করে। আপনি যখন কল্পনা, বর্ণনা এবং পূর্বানুমানকে অভ্যেসে পরিণত করবেন, তখন ফোকাস আর কোনো সংগ্রাম থাকবে না, বরং একটি প্রবাহ বা ফ্লো হয়ে যাবে। এবং এই প্রবাহে কাজও ভালো হয়, শেখাও গভীর হয় এবং সন্তুষ্টিও বাড়ে। কোনো প্রতিষ্ঠান বা দলের আসল শক্তি হল তার মানুষ, কিন্তু তাদের পূর্ণ সম্ভাবনা তখনই বেরিয়ে আসে যখন সেখানে বিশ্বাসের পরিবেশ থাকে। বিশ্বাস কোনো নীতি বা পলিসি থেকে আসে না, এটি দৈনন্দিন আচরণ, সিদ্ধান্ত এবং মিথক্রিয়া থেকে গঠিত হয়। অন্যদের ম্যানেজ করার অর্থ কেবল কাজ করিয়ে নেওয়া নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে লোকেরা খোলামেলা চিন্তা করতে পারে, দায়িত্ব নিতে পারে এবং তাদের কাজকে নিজের মনে করতে পারে। এটিই সেই জায়গা যেখানে বিশ্বাসের সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন আবুসলে একজন ম্যানেজার হিসাবে প্রতিটি ছোট জিনিসের ওপর নিয়ন্ত্রণ রাখেন, প্রতিটি সিদ্ধান্ত নিজেই নিতে চান এবং কর্মীদের পুরোপুরি বিশ্বাস করেন না, তখন দলটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। লোকেরা কেবল নির্দেশাবলী অনুসরণ করে, তারা চিন্তা করে না, অনুপ্রেরণা কমে যায় এবং সৃজনশীলতা মরে যায়। অন্যদিকে যখন একজন ম্যানেজার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেন, তখন কর্মীরা অনুভব করেন যে তাদের বিশ্বাস করা হচ্ছে। এই অনুভূতি তাদের আরও দায়িত্বশীল এবং কাজে নিযুক্ত করে। বিশ্বাস মানে এই নয় যে ম্যানেজারের হাত গুটিয়ে বসে থাকা উচিত এবং সবকিছু কর্মীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। বিশ্বাস মানে স্পষ্ট প্রত্যাশা দেওয়া, সঠিক সম্পদ দেওয়া এবং তারপরে কর্মীদের জায়গা দেওয়া যাতে তারা তাদের নিজেদের উপায়ে কাজ করতে পারে। লোকেরা যখন নিয়ন্ত্রণের অনুভব করে, তখন তারা কেবল কাজ করে না, বরং সমাধান খুঁজে বের করে। নিয়ন্ত্রণ ভিতর থেকে অনুপ্রেরণা জাগায়।
যখন একজন কর্মচারী অনুভব করে যে তার মতামতের গুরুত্ব আছে, তখন সে তার কাজে বাড়তি প্রচেষ্টা দেয়। যদি পরামর্শ কেবল শোনা হয় কিন্তু কখনো বিবেচনা না করা হয়, তবে লোকেরা ধীরে ধীরে চুপ হয়ে যায়। কিন্তু যখন একজন ম্যানেজার সত্যিকার অর্থে পরামর্শ নিয়ে ভাবেন, প্রতিক্রিয়া জানান এবং কখনো কখনো সেগুলো বাস্তবায়নও করেন, তখন বিশ্বাস গভীর হয়। লোকেরা আশা করে না যে প্রতিটি ধারণা গ্রহণ করা হবে, তবে তারা সম্মান পেতে চায়। বিশ্বাসের সংস্কৃতি স্বচ্ছতার দ্বারাও গঠিত হয়। যখন একজন ম্যানেজার সিদ্ধান্তের পেছনের চিন্তাভাবনা ব্যাখ্যা করেন, তখন কর্মীরা স্বচ্ছতা পান। যদি কোনো পরামর্শ প্রত্যাখ্যান করা হয় কিন্তু কারণটি বলা হয়, তবে কর্মচারী অনুভব করেন যে তাকে উপেক্ষা করা হয়নি। স্বচ্ছতা বিভ্রান্তি এবং গুজব কমায় এবং ফোকাস বাড়ায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করলে কর্মীদের মধ্যে মালিকানাবোধ বা ওনারশিপ তৈরি হয়। মালিকানা মানে লোকেরা সমস্যা এড়িয়ে যায় না এই বলে যে এটি তাদের কাজ নয়। তারা নিজেরাই এগিয়ে আসে এবং সমাধান খুঁজে পায়। প্রতিষ্ঠানের জন্য এই পরিবর্তনটি খুব শক্তিশালী, কারণ ম্যানেজারের ওপর নির্ভরতা কমে যায় এবং দলটি স্বচালিত বা সেলফ ড্রিভেন হয়ে ওঠে। বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ দিক হল ভুলগুলো কিভাবে পরিচালনা করা হয়। যদি মুসা কোনো সিদ্ধান্তে ভুল করেন এবং সঙ্গে সঙ্গে দোষ বা শাস্তি পান, তবে ভবিষ্যতে কেউ দায়িত্ব নিতে চাইবে না। কিন্তু যদি ম্যানেজার ভুলটিকে শেখার সুযোগ হিসেবে দেখেন, তবে মুসা ভয় ছাড়াই কাজ করবেন। প্রকৃত অন্তর্দৃষ্টি কেবল একটি ভয়মুক্ত পরিবেশেই সামনে আসে। যখন একজন ম্যানেজার কর্মীদের মাইক্রো ম্যানেজ বা খুব বেশি খবরদারি করেন না, তখন কর্মীরা সংকেত পান যে আমার ওপর বিশ্বাস আছে। মাইক্রো ম্যানেজমেন্ট ধীরে ধীরে বিশ্বাসকে বিষিয়ে তোলে। লোকেরা প্রতিটি সিদ্ধান্তের আগে অনুমোদনের জন্য অপেক্ষা করতে শুরু করে, যার কারণে গতি এবং উদ্ভাবন উভয়ই ধীর হয়ে যায়। বিশ্বাস গতি বাড়ায় কারণ সিদ্ধান্ত সেখানেই নেওয়া হয় যেখানে সমস্যাটি আছে। বিশ্বাসের সংস্কৃতি অনুপ্রেরণাকে বাহ্যিক থেকে অভ্যন্তরীণ করে তোলে। কর্মীরা কেবল অ্যাপ্রাইজাল বা বোনাসের জন্য নয়, বরং সম্মান এবং স্বায়ত্তশাসনের জন্য কাজ করে। স্বায়ত্তশাসন বা অটোনমি মানে নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ। স্বায়ত্তশাসন পেলে মানুষ তাদের কাজ নিয়ে গর্ব অনুভব করে। গর্ব উৎপাদনশীলতাকে স্বাভাবিক করে তোলে। কার্যকরী ম্যানেজাররা বোঝেন যে প্রতিটি কর্মচারী এক নয়। কারো বেশি নির্দেশনার প্রয়োজন, কারো বেশি স্বাধীনতার প্রয়োজন। বিশ্বাস গড়ে তোলার অর্থ অন্ধবিশ্বাস নয়, বরং পরিস্থিতিগত বিশ্বাস। কর্মচারী বড় হওয়ার সাথে সাথে তাকে আরও দায়িত্ব দেওয়া হয়। এই বৃদ্ধি বিশ্বাসকে টেকসই করে। পরামর্শ বিবেচনা করার অর্থ হল ম্যানেজার একজন সক্রিয় শ্রোতা হয়ে ওঠেন। অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শোনার অর্থ হল অন্য ব্যক্তিকে মাঝপথে থামিয়ে না দেওয়া, তাদের কথা বোঝার চেষ্টা করা এবং সঠিক প্রশ্ন করা। যখন কর্মীরা অনুভব করে যে ম্যানেজার সত্যিই শুনছেন, তখন তারা খোলামেলা হয় এবং সৎ অন্তর্দৃষ্টি দেয়। কখনো কখনো উপরের স্তরের সিদ্ধান্তের চেয়ে তৃণমূল পর্যায়ের অন্তর্দৃষ্টি বেশি মূল্যবান হয়। বিশ্বাসের সংস্কৃতি সহযোগিতাকেও শক্তিশালী করে। যখন কর্মীরা একে অপরকেও বিশ্বাস করে, তখন সাইলো বা বিচ্ছিন্নতা ভেঙে যায়। লোকেরা তথ্য শেয়ার করে, কৃতিত্ব ভাগ করে এবং সম্মিলিতভাবে সমস্যা সমাধান করে। এখানে ম্যানেজারের ভূমিকা একজন ফ্যাসিলিটেটরের বা সহায়তাকারীর, স্বৈরশাসকের নয়। বিশ্বাসের সংস্কৃতি তৈরি করতে ধারাবাহিকতা খুব প্রয়োজন। যদি একজন ম্যানেজার কখনো বিশ্বাস দেখান এবং কখনো কারণ ছাড়াই নিয়ন্ত্রণ করতে শুরু করেন, তবে কর্মীরা বিভ্রান্ত হন। বিশ্বাস কেবল ধারাবাহিক আচরণের সাথেই টিকে থাকে। একবার বিশ্বাস ভেঙে গেলে তা পুনর্গঠন করা খুব কঠিন হয়ে পড়ে। যখন কর্মীরা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান, তখন তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ লাভ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের নেতারা প্রস্তুত হয়। যে সংস্থা বিশ্বাস দেয় না, তারা তাদের নিজস্ব নেতৃত্বের পাইপলাইন দুর্বল করে। বিশ্বাস পারফরমেন্স রিভিউকেও অর্থবহ করে তোলে। বিশ্বাস থাকলে ফিডব্যাক সৎ হয়। কর্মীরা আত্মরক্ষণমূলক হন না, বরং উন্নতির দিকে মনোযোগ দেন। ম্যানেজার এবং কর্মচারীর সম্পর্ক কেবল লেনদেনের থাকে না, বরং অংশীদারিত্বের মতো হয়। আজকের সময় অন্যদের ম্যানেজ করার অর্থ নিয়ন্ত্রণ নয়, বরং ক্ষমতায়ন। বিশ্বাস ছাড়া ক্ষমতায়ন সম্ভব নয়। যখন একজন ম্যানেজার বিশ্বাস দেন, তখন কর্মীরা প্রতিশ্রুতি, আনুগত্য এবং সর্বোত্তম প্রচেষ্টার আকারে বিশ্বাস ফিরিয়ে দেন। পরিশেষে বিশ্বাসের সংস্কৃতি কোনো নরম ধারণা নয়, বরং একটি কঠিন ফ্যাক্টর যা শক্তিশালী ফলাফল দেয়। বিশ্বাস দলকে দ্রুত, নমনীয় এবং উদ্ভাবনী করে তোলে। যখন কর্মীরা নিয়ন্ত্রণের অনুভূতি পান এবং তাদের পরামর্শগুলো সত্যি বিবেচনা করা হয়, তখন অনুপ্রেরণা বাড়ে এবং অন্তর্দৃষ্টি প্রবাহিত হতে শুরু করে। এমন পরিবেশে কাজ কেবল একটি দায়িত্ব থাকে না, বরং একটি যৌথ মিশন হয়ে ওঠে এবং এই মিশনই সংস্থাটিকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায়। আজ আমরা তথ্যের মহাসাগরে বাস করছি। সব জায়গায় ডেটা,
নিবন্ধ, ভিডিও, রিপোর্ট, পোস্ট, মেসেজ এবং মতামত। এত তথ্য থাকা সত্ত্বেও বিভ্রান্তি বাড়ছে। কারণ সহজ, আমরা ডেটা শোষণ করতে চাই, কিন্তু আমরা নিজেরাই জানি না আমাদের কোন প্রশ্নের উত্তর দরকার। যখন প্রশ্নটি পরিষ্কার থাকে না, তখন মন প্রতিটি তথ্যকে সমান গুরুত্বপূর্ণ মনে করে। এই সমস্যার সমাধান হল ডিফাইন দ্য ডিলেমা বা দ্বিধা সংজ্ঞায়িত করা। অর্থাৎ ডেটা নেওয়ার আগে এটি পরিষ্কার করা যে আমি আসলে কোন দ্বিধা বা কোন প্রশ্নের উত্তর খুঁজছি। যখন আপনি একটি পরিষ্কার প্রশ্ন ছাড়াই ডেটা গ্রহণ করেন, তখন এটি কেবল তথ্যই থাকে, এটি জ্ঞান বা নলেজ হয়ে ওঠে না। জ্ঞান তখনই গঠিত হয় যখন তথ্য একটি উদ্দেশ্যের সাথে যুক্ত হয়। উদ্দেশ্য তখনই আসে যখন দ্বিধা বা সমস্যাটি সংজ্ঞায়িত করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি গন্তব্য ছাড়াই শহরে ঘুরে বেড়ান, তবে আপনি অনেক কিছু দেখবেন, কিন্তু কোথাও পৌঁছতে পারবেন না। কিন্তু গন্তব্য পরিষ্কার থাকলে পথে আসা প্রতিটি জিনিস আপনাকে বিভ্রান্ত করবে না, বরং গাইড করবে। দ্বিধা সংজ্ঞায়িত করার অর্থ এই নয় যে আপনাকে খুব জটিল বা তাত্ত্বিক প্রশ্ন তৈরি করতে হবে। কখনো কখনো একটি সাধারণ প্রশ্নই যথেষ্ট, যেমন এই বিষয় থেকে আমাকে আসলে কি বুঝতে হবে, বা এই ডেটা পড়ার পর আমি কোন সিদ্ধান্ত নিতে চাই। এই প্রশ্নটি মনকে দিক নির্দেশনা দেয়। দিক নির্দেশনা পাওয়ার সাথে সাথে মন নয়েজ বা অপ্রয়োজনীয় শব্দ ফিল্টার করতে শুরু করে। নয়েজ হলো সেই তথ্য যা আকর্ষণীয় মনে হয়, কিন্তু আপনার প্রশ্নের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। যখন দ্বিধা পরিষ্কার থাকে না, তখন নয়েজও মূল্যবান মনে হতে শুরু করে। কিন্তু প্রশ্নটি পরিষ্কার হওয়ার সাথে সাথে মন স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় কোন তথ্যটি প্রাসঙ্গিক এবং কোনটি নয়। এই ফিল্টারিং প্রক্রিয়া শক্তি সাশ্রয় করে এবং স্বচ্ছতা বাড়ায়। ধরুন, আপনি একটি ব্যবসায়িক রিপোর্ট পড়ছেন। আপনি যদি আগে থেকে সংজ্ঞায়িত না করে থাকেন যে আপনি কি জানতে চান, প্রবৃদ্ধি, ঝুঁকি বা সুযোগ, তবে আপনি প্রতিটি পৃষ্ঠায় আটকে থাকবেন। কিন্তু যদি দ্বিধাটি পরিষ্কার হয়, যেমন এই কোম্পানিতে বিনিয়োগ করা কি ঠিক হবে, তবে আপনি সেই একই কোণ থেকে ডেটা দেখবেন। সংখ্যা, প্রবণতা এবং বিশ্লেষণ সব সেই একই প্রশ্নের চারপাশে অর্থ তৈরি করতে শুরু করবে। দ্বিধা সংজ্ঞায়িত করা ফোকাসকে ধারালো করে। মন যখন জানে তাকে কোন দিকে যেতে হবে, তখন সে অপ্রাসঙ্গিক বিশদ বিবরণে আটকে যায় না। ফোকাস কোনো জাদুকরী শক্তি নয়, এটি স্বচ্ছতার ফলাফল। সঠিক প্রশ্ন থেকে স্বচ্ছতা আসে। ডেটা নেওয়ার সময় সময় সময়ে আমাদের দ্বিধা পরিমার্জন করাও জরুরি। শুরুতে প্রশ্নটি বিস্তৃত হতে পারে, কিন্তু তথ্য পাওয়ার সাথে সাথে প্রশ্নটি সংকীর্ণ হয়ে আসে। এই প্রক্রিয়াটি স্বাভাবিক। এটা গুরুত্বপূর্ণ যে আমরা নিষ্ক্রিয় ভোক্তা না হয়ে সক্রিয় চিন্তক থাকি। অনেক মানুষ ডেটা ওভারলোড বা তথ্যের অতিরিক্ত চাপের অভিযোগ করে, কিন্তু আসলে সমস্যাটি ওভারলোড নয়, এটি স্বচ্ছতার অভাব। স্বচ্ছতা কম থাকলে মন প্রতিটি ইনপুট ধরার চেষ্টা করে। দ্বিধা সংজ্ঞায়িত করা স্বচ্ছতা দেয়, এবং স্বচ্ছতা ওভারলোডকে নিয়ন্ত্রণে আনে। আরেকটি সুবিধা হল, একটি সংজ্ঞায়িত দ্বিধা আমাদের বায়াস থেকেও বাঁচায়। যখন আমরা প্রশ্ন ছাড়াই ডেটা দেখি, তখন আমরা কেবল সেই জিনিসগুলো লক্ষ্য করি যা আমাদের বিদ্যমান বিশ্বাসকে সমর্থন করে। কিন্তু দ্বিধা পরিষ্কার থাকলে আমরা বিপরীত তথ্যকেও গুরুত্ব সহকারে নিই, কারণ আমাদের লক্ষ্য সত্যে পৌঁছানো, অহংবোধকে সন্তুষ্ট করা নয়। ডেটা শোষণ করার অর্থ শুধু পড়া বা দেখা নয়, বরং বোঝা এবং প্রয়োগ করা। প্রয়োগ তখনই ঘটতে পারে যখন আমরা জানি কোন সমস্যার ওপর এটি প্রয়োগ করতে হবে। দ্বিধা সংজ্ঞায়িত করা ডেটাকে কর্মযোগ্য বা অ্যাকশনেবল করে তোলে। ডেটা তখনই কার্যকর যখন এটি কোনো সিদ্ধান্তে সাহায্য করে। এই ধারণাটি শিক্ষার্থীদের জন্য বেশ শক্তিশালী। যখন একজন ছাত্র পরিষ্কার উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করে, তখন তাকে সবকিছু মনে রাখতে হয়, যা অসম্ভব। কিন্তু যদি সে আগে থেকেই ঠিক করে নেয় যে এই অধ্যায় থেকে আমাকে কি বুঝতে হবে, তবে সেই একই অধ্যায় সহজ এবং আকর্ষণীয় মনে হতে শুরু করে। পড়া বোঝা হয় না, বরং ধাঁধা সমাধান হয়ে ওঠে। দ্বিধা সংজ্ঞায়িত করা আমাদের সময় নিয়ন্ত্রণেও সাহায্য করে। প্রশ্ন পরিষ্কার থাকলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন উৎসটি পড়ার যোগ্য এবং কোনটি নয়। প্রতিটি নিবন্ধ পড়ার বা প্রতিটি ভিডিও দেখার দরকার নেই। পরিমাণের চেয়ে গুণমান বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পেশাগত জীবনে সিদ্ধান্ত ডেটার উপর নির্ভর করে, কিন্তু ডেটা তখনই কার্যকর যখন সঠিক প্রশ্ন করা হয়। নিখুঁত ডেটার সাথে একটি ভুল প্রশ্ন ভুল সিদ্ধান্ত দিতে পারে, যেখানে একটি সঠিক প্রশ্ন গড় মানের ডেটা থেকেও ভালো অন্তর্দৃষ্টি বের করতে পারে। তাই তথ্যের পরিমাণের চেয়ে প্রশ্নের গুণমান বেশি গুরুত্বপূর্ণ। দ্বিধা সংজ্ঞায়িত করা মানসিক স্বচ্ছতাও দেয়। আমরা যখন বিভ্রান্ত হই, তখন উদ্বেগ বাড়ে। একটি পরিষ্কার দ্বিধা উদ্বেগ কমায়, কারণ মন জানে তাকে কি খুঁজতে হবে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।